হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমাদের হিস্ট্রি ক্লাসগুলো ভালো লাগছে। তো আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 3 স্টার্ট করব, রিলিজিয়াস মুভমেন্টস অফ 6th সেঞ্চুরি বিসি উইথ স্পেশাল রেফারেন্স টু বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। তাহলে এই চ্যাপ্টারটা স্টার্ট করার আগে এই যে রিলিজিয়াস মুভমেন্টগুলো স্টার্ট করলো বা স্প্রেড করলো 6th সেঞ্চুরি বিসিতে, এর ব্যাকগ্রাউন্ডটা আমাদের জানতে হবে যে কেন স্প্রেড করলো। ওয়ার্ল্ড অ্যান্ড মানে ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রডে দেখা যাচ্ছে যে এই সময়টা কিছু রিলিজিয়াস লিডার্স বা ফিলোসফার্সদের রাইজ হয়েছিল, যেমন কনফুসিয়াস ইন চায়না, জোরোস্ট্রিয়ান ইন পার্সিয়া বা ইরান, এখনকার প্রেজেন্ট ডে ইরান, আর পারমেনাইডিস ইন গ্রিস। এরা তিনজনের রাইজ হয়েছিল, এদের ফিলোসফিগুলো কিন্তু খুব স্প্রেড করেছিল, যেটার একটা ইনফ্লুয়েন্স আমরা ইন্ডিয়াতেও দেখতে পাই। ইন্ডিয়াতে একটা রিলিজিয়াস আপহিভাল এই সময়টাতে স্টার্ট হয়ে যায়। এটার প্রধান কারণ হচ্ছে লোক কিন্তু ব্রাহ্মণিক্যাল যে অর্ডারটা ছিল, যে ভেদিক রিলিজিয়নটা ছিল, সেটা নিয়ে লোক খুব বিরক্ত ছিল এই সময়টা। এই কারণে লোক অল্টারনেটিভ রিলিজিয়ান্সের খোঁজ করছিল। যখন এই বুদ্ধিজম আর জৈনিজম এটার রাইজ হয়, স্পেশালি আমরা এই দুটো অ্যাকচুয়ালি 62খানা সেক্টের এই সময় রাইজ হয়, এর মধ্যে আমরা স্পেশাল রেফারেন্সে বুদ্ধিজম আর জৈনিজমকে দেখবো, কারণ এগুলোই বেশি ইম্পর্টেন্ট। আর এছাড়া আজীবিকা সেক্ট বলে একটা আছে, সেটা আমরা লাস্টে একটু টাচ করে যাব, যেটাও কিন্তু এই সময় রাইজ হয়েছিল এই 6th সেঞ্চুরি বিসিতে। তাহলে চলো আমরা দেখবো যে কজেস ফর দ্য রাইজ অফ অল্টারনেটিভ রিলিজিয়াস মুভমেন্টস, কী কী কারণে এই অল্টারনেট রিলিজিয়নের জন্য মানুষ ঝুঁকেছিল অল্টারনেট রিলিজিয়নের প্রতি। ফার্স্ট হচ্ছে এই যে পোস্ট ভেদিক পিরিয়ড, লেটার ভেদিক পিরিয়ডের পর থেকে যেটা শুরু হয়ে যায়, যে খুব বেশি ইম্পর্টেন্স এই ভেদিক রিলিজিয়নে এই যজ্ঞ, স্যাক্রিফাইস, রিচুয়ালস এইগুলোতে দেওয়া হতো ভেদিক রিলিজিয়নে। মানুষের যে কমন পিপল যারা ছিল তারা কিন্তু এই জিনিসটা পছন্দ করতো না, মানে অনেক বেশি খরচা হতো, খুব ইলাবোরেট রিচুয়ালস ছিল, খুব ব্রাহ্মণরা যা যা বলতো সেগুলোই মেনে ফলো না করলে ওদের নাকি পাপ হতো, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে গেলে আরও বেশি টাকা দিয়ে সেটা খরচ করে আরও যজ্ঞ করতে হতো। এইসবগুলো লোকেরা পছন্দ করতো, কমন পিপল খুব মানে বীতশ্রদ্ধ ছিল এই রিলিজিয়নটা নিয়ে। নেক্সট আসবো হচ্ছে এই যে রিজিড বর্ণ সিস্টেমটা, যেটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র, এই রিজিড বর্ণ সিস্টেমটা ইভেন কিন্তু এরা ব্রাহ্মণরা ছাড়া ইভেন ক্ষত্রিয় যারা ছিল তারাও কিন্তু, ক্ষত্রিয়সরাও কিন্তু এটাকে পছন্দ করছিল না। ওদের ব্যাপারটা ছিল যে ওরা পুরো কিংডম কনকার করছে, বিভিন্ন কিংডমগুলোকে কনকার করে নিজেদের টেরিটরির মধ্যে আনছে, টেরিটরি এক্সপ্যানশন করছে, কিংডম রুল করছে, অথচ ব্রাহ্মণরা ওদের থেকে ওপরের বর্ণতে বসে আছে, ওরা যা বলবে ওরা সেটাই শুনতে হবে, সেটা ওদের পছন্দ ছিল না। এই ক্ষত্রিয় বর্ণরা মেনলি সুপিরিয়রিটি অফ দ্য ব্রাহ্মণ ক্লাস এটা কিন্তু একদম পছন্দ করছিল না, যে কারণে এই যে আমরা দেখব যে বুদ্ধিজম আর জৈনিজম মেনলি যারা ফাউন্ডার্স, মানে লর্ড বুদ্ধা অ্যান্ড মহাবীর দুজনেই কিন্তু ক্ষত্রিয় ক্ল্যান থেকে বিলং করে, কেউই কিন্তু ব্রাহ্মণ বা বাকি যে অর্ডারগুলো সেগুলো থেকে নয়। আর ইভেন বুদ্ধিস্ট যে টেক্সটগুলো, ওগুলো তো পালি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, এই বুদ্ধিস্ট টেক্সটগুলোও কিন্তু অনেক টেক্সটে আমরা দেখতে পাই যে বর্ণ সিস্টেমে যে হাইরার্কিটা দেওয়া হয় সেটাতে কিন্তু ক্ষত্রিয়াসরা আর প্লেসড হায়ার দ্যান দ্য ব্রাহ্মণ বর্ণ। এবারে আসবো হচ্ছে থার্ড রিজনে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রিজন আমরা দেখে নিলাম। নেক্সট রিজন দেখবো হচ্ছে রাইজ অফ এ নিউ এগ্রিকালচারাল ইকোনমি। এই সময়টাতে যেহেতু আয়রন আমরা দেখে নিয়েছি যে লেটার ভেদিক পিরিয়ডেই আয়রনের ইউসেজ খুব শুরু হয়ে গেছে, আর আয়রন টুলস যেগুলো পাওয়া যেত, এই সিভিলাইজেশনটা কিন্তু শিফট করেছিল ফ্রম ওয়েস্টার্ন ইউপি টু ইস্টার্ন ইউপি অ্যান্ড বিহার। এই আয়রন টুলসগুলোর জন্য তো আয়রন ওর দরকার, এই বিহারের এই রিজিয়নটাতে ইস্টার্ন ইউপি অ্যান্ড বিহারে কিন্তু এই আয়রন ওরগুলো খুব ইজিলি অ্যাভেলেবল ছিল, যে কারণে সিভিলাইজেশনটা শিফটও করে এই সময়। আর এগ্রিকালচারাল ইকোনমিটা রাইজ কেন করলো, আয়রন ইমপ্লিমেন্টসগুলোই শুরু হলো খুব বেশি প্রোডাকশন হওয়া। আয়রন প্লাউ শেয়ার, যেটা মানে লাঙল, যেটা সেটা আয়রনের তৈরি ছিল, যেটা দিয়ে ফিল্ডটাকে প্লাউ করা হতো। নেক্সট হচ্ছে যে ফরেস্ট ক্লিয়ার করা হতো, মেনলি তো আগে ফরেস্টটাকে জ্বালিয়ে দিয়ে তারপরে স্ল্যাশ অ্যান্ড বার্ন যে এগ্রিকালচারটা আমরা জানি সেটা তো ছিল, তাহলে সেইটার জন্যও কিন্তু আয়রন টুলসই ইমপ্লিমেন্ট করা হতো। তো এই সব আয়রন টুলসের ইউসেজের জন্য একটা নিউ এগ্রিকালচারাল ইকোনমি শুরু করলো, মানে রাইজ হলো সেটার। এবার এই প্লাউ শেডটা চালাতে গেলে কি দরকার, বুলক, ষাঁড় দিয়ে জিনিসটাকে, ষাঁড়েরা কী করতো, এই লাঙল টেনে এটাকে টিল করতো, যে কাল্টিভেবল যে ল্যান্ডটা সেটাকে টিল করতো। এবার ভ্যারাস এই ব্রাহ্মণিক্যাল রিলিজিয়নে কী ছিল, যে তোমাকে বুলকস বা এইসব কিছুর যে অ্যানিমালসগুলো, ক্যাটেলের যে স্লটার করা হতো, মেনলি যে মানে অ্যানিমালসদের বলি দেওয়া হতো, সেটা কিন্তু খুব ডেট্রিমেন্টাল ছিল টু এগ্রিকালচার। যে কারণে এই যে এগ্রিকালচার যে পেজেন্ট ক্লাসটা ছিল তারা কিন্তু এই ভেদিক রিলিজিয়নটাকে একদমই পছন্দ করতো না, যে ওদের যেটা দিয়ে ওদের মানে রুজি রুটি চলবে, যেটা দিয়ে ওদের সেটা ওদের লাইভলিহুড চলার জন্য যে জিনিসটা দরকার, সেই ক্যাটেলকেই তো ওরা বলি দিয়ে দিচ্ছে, তাহলে ওরা কী করে বেড়ে উঠবে, সেই হিসেবে কিন্তু এটা ওরা অল্টারনেটিভ রিলিজিয়ন খুঁজছিল। যে কারণে বুদ্ধিজম আর জৈনিজম কিন্তু খুব বেশি স্ট্রেস করে নন ভায়োলেন্স বা অহিংসাতে।
এই নন ভায়োলেন্সের জন্য কোনো ক্যাটেলকে বলিও দেওয়া হতো না, সেই জন্য ওদের এগ্রিকালচারটাও খুব বেশি ফ্লরিশ করতে পেরেছিল, সেই জন্য ওরা সুইচ করে যায় টু বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। নেক্সট রিজন হচ্ছে বুদ্ধিজম আর জৈনিজমকে পেট্রোনাইজ করেছিল বৈশ্য যে ক্লাসটা ছিল, এটা কিন্তু এটাকে যে মার্চেন্ট ক্লাস বা বৈশ্যরা ছিল এটাকে কিন্তু খুব পেট্রোনাইজ করেছিল বুদ্ধিজম বা জৈনিজমকে। 600 BC এই ইরাটাকে বলা হয় দ্য ইরা অফ সেকেন্ড আরবানাইজেশন। ফার্স্ট আরবানাইজেশনটা আমরা দেখে নিয়েছি ইন্ডাস ভ্যালির সময় হয়েছিল, সেকেন্ড আরবানাইজেশনটা যেটা হয় সেটাকে বলা হয় 600 BC-টাকে বলা হয় ইরা অফ সেকেন্ড আরবানাইজেশন। এই সময় এক্সপ্যানশন তো হয়েছিল, আমি আগেই বললাম যে এগ্রিকালচারের এক্সপ্যানশন হয়েছিল, ফুড সাপ্লাই খুব বেড়ে গেছিলো, যে কারণে ফুড সাপ্লাই বেড়ে গেলে কী হবে, আমরা নিজের কনজামশন করব প্লাস সেটাকে এক্সপোর্টও করব। তো ইম্পোর্ট তো মানে ছেড়ে দাও, ইম্পোর্ট করার দরকার নেই, কারণ এত বেশি সারপ্লাস প্রোডাকশন হতো, সেই জন্য ওটাকে এক্সপোর্টও করতে পারতো। এই এক্সপোর্ট করতো যে ক্লাসটা, যে মার্চেন্ট ক্লাসটা, সেটা কিন্তু মেনলি বিলং করতো এই বৈশ্যবর্ণ থেকে। তো ওরা কি করলো, ওরা এই সময়টা একটা সিলভার অ্যান্ড কপার পাঞ্চ মার্কড যে কয়েন্স পাওয়া যায়, পিএমসি বলা হয়, পাঞ্চ মার্কড কয়েন্স, এইগুলোকে সাবস্ট্যান্সিয়েট করে যে এই থিওরিটা যে এই সময় কিন্তু এক্সপোর্ট খুব ফ্লরিশ করেছিল এটা থেকে, পাঞ্চ মার্কড কয়েন্সের পাওয়া গেছে এটা এই জায়গাটা থেকে। এই ইকোনমিক প্রোগ্রেসের জন্য বৈশ্যরা কী করলো, ওরা কিন্তু দেখলো যে বুদ্ধিজম বা জৈনিজম নিলে ওদের কিন্তু ওটা ওদের ট্রেড অ্যান্ড কমার্সে বেশি হেল্প করছে। এক হচ্ছে বুদ্ধিজম আর জৈনিজম কী করলো, ওরা নন ভায়োলেন্সে স্ট্রেস করতো, খুব বেশি নন ভায়োলেন্সকে আপহোল্ড করতো, যে কারণে যদি যুদ্ধ না হয়, এই যে ভেদিক রিলিজিয়নের সময় কী ছিল, খুব বেশি যুদ্ধ হতো, টেরিটরিগুলো ক্ষত্রিয়রা কী করতো, অ্যানেক্স করতো, সারাক্ষণই যুদ্ধ লেগে রয়েছে, পাশের অ্যাডজয়নিং রাজ্যগুলোর সাথে সবসময় কিংডমসগুলোর সাথে যুদ্ধ লেগে রয়েছে। ভ্যারাজ এই বুদ্ধিজম অ্যান্ড জৈনিজমের সময় পুরোপুরি অহিংসা নন ভায়োলেন্স এলো। তো এবার একটা টাইমে যখনই ওয়ার থাকবে না, একটা পিসের টাইমে দেখবে সবসময় কিন্তু ট্রেড অ্যান্ড কমার্স খুব ফ্লরিশ করে, সেই কারণে বৈশ্যরা বুদ্ধিজম আর জৈনিজমকে পেট্রোনাইজ করতে শুরু করলো, ওদের নিডটাকে ওটা স্যুট করতো, ওদের এজেন্ডাটাকে স্যুট করতো। আর নেক্সট হচ্ছে ওদের ওই বর্ণ সিস্টেম, যেটা যে বর্ণ সিস্টেমে মানে এদেরকে অপ্রেস করতো, ব্রাহ্মণ ক্লাসরা বৈশ্যদের ওপর অপ্রেস করতো, সেইটা ওরা সহ্য করতে পারতো না, ওদের ভালো লাগতো না, সেই জন্য ওরা কী করলো যে এই বুদ্ধিজম আর জৈনিজম যেটা অল ইকুয়াল, মানে পুরো ইকুয়ালিটিতে বিশ্বাস করতো, কোনো বর্ণ সিস্টেম ছিল না, ওরা সেইটাতে সুইচ করে গেল এই রিলিজিয়ানটাতে। এই দুটো রিজনের জন্য কিন্তু মেনলি বৈশ্যরা যারা ছিল বা মার্চেন্ট ক্লাস যারা, তারা কিন্তু পেট্রোনাইজ করতে শুরু করলো বুদ্ধিজম আর জৈনিজমকে। এছাড়া আর একটা যে কানেক্ট, ভেদিক রিলিজনের যে কানেক্টটা কমন পিপলের সাথে, সেটা কিন্তু আস্তে আস্তে মুছে যাচ্ছিল, কারণ ভেদিক রিলিজন যে ভেদিক টেক্সটগুলো ছিল আমরা দেখেছি আগের ক্লাসে, প্রত্যেকটাই কিন্তু সংস্কৃতে লেখা। এই সংস্কৃত ল্যাঙ্গুয়েজটাকে ধরা হতো কিন্তু ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইন্টেলেকচুয়ালস। কমন পিপল এই জিনিসটাকে বুঝতেও পারতো না, ইন্টারপ্রেট করতেও পারতো না, ওদের কিছু একটা ইন্টারপ্রেট করতে হলেই কিন্তু ওদের ব্রাহ্মণদের কাছে যেতে হতো, এবং ব্রাহ্মণরা যা যা বলে দিত সেটাই ওদের চোখ বুঝে বিশ্বাস করে নিতে হতো, সেটা ভুল হোক বা ঠিক হোক সেটা যাচাই করার ওদের কোনো ক্ষমতা ছিল না। whereas বুদ্ধিস্ট আর টেক্সটগুলো, জৈনিস টেক্সটগুলো, এখানে আমরা দেখব বুদ্ধিজম আর জৈনিজমের হচ্ছে পালিতে লেখা হয়, আর এটা লেখা হয় প্রাকৃতে, জৈন টেক্সটগুলো লেখা হয় প্রাকৃতে, অর্ধমাগাধি বা প্রাকৃতে লেখা হয়। এইগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন পিপল, ওরা এই ল্যাঙ্গুয়েজগুলোকে বুঝতেও পারতো এবং ওরা নিজের মতো করে রিলিজনটাকে ইন্টারপ্রেট করতে পারতো। ওদের যেটা কানেক্ট, যা আত্মীয় ব্যাপারটা একটা রিলিজনের সঙ্গে, সেটা কিন্তু এই দুটো রিলিজনের সাথে এস্টাবলিশ হলো। এবারে আসবো যে বুদ্ধিজম যে রাইজ হয়েছিল, তো লর্ড বুদ্ধার লাইফের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস নিয়ে। বুদ্ধা বর্ন হয়েছিল যখন, ওর নাম ছিল, মানে প্রথমেই তো নাম বুদ্ধা হয়নি, ওর তো এনলাইটেনমেন্ট হওয়ার পর ওকে আমরা লর্ড বুদ্ধা ওনাকে বলা হয়। তো হি ওয়াজ বর্ন অ্যাজ সিদ্ধার্থ বলে উনি বর্ন হয়েছিলেন ইন 563 BCE। একটু ভেরিয়েশনস থাকবে ডেটে, কিন্তু এইটাই এনসিআরটি বই ফলো করলে 563 BC-টাই আমি পেয়েছি। হি ওয়াজ বর্ন অ্যাজ সিদ্ধার্থ ইন 563 BC। জায়গাটা বৈশাখী পূর্ণিমার দিনে উনি জন্মেছিলেন। জায়গাটা খুব ইম্পর্টেন্ট, লুম্বিনী নিয়ার কাপিলাভাস্তু, এখন প্রেজেন্টে নেপালে। লুম্বিনী নিয়ার কাপিলাভাস্তু, নেপালে সিদ্ধার্থ জন্মেছিলেন। ওনার বাবা ছিল শুদ্ধোধন। হি ওয়াজ দ্য চিফ অফ শাক্য ক্ল্যান, যে কারণে ওকে শাক্যমুনিও বলা হয়, বুদ্ধাকে কিন্তু শাক্যমুনিও বলা হয়। আর ওনার মা ছিল মহামায়া। ইনি মহামায়া ছিলেন হচ্ছে প্রিন্সেস অফ দ্য কোশালা ডাইনেস্টি। তখনকার দিনে আমরা যখন নেক্সট চ্যাপ্টার করবো রাইজ অফ দ্য মহাজনপদস, তার মধ্যে একটা মহাজনপদ দেখবো আমরা হচ্ছে কোশালা। এই কোশালার প্রিন্সেস ছিলেন সিদ্ধার্থর মা, কিন্তু উনি জন্মানোর কিছুদিনের মধ্যেই মারা যান, ওনার যে অ্যাকচুয়াল মাদার। হি ওয়াজ ব্রট আপ বাই হিজ স্টেপ মাদার গৌতমী, যে কারণে ওনার নাম হয় গৌতম,
গৌতম বুদ্ধা, এই গৌতমীকে, শি ওয়াজ দ্য স্টেপ মাদার অফ বুদ্ধা, দ্যাট ইজ ওয়াই হি ইজ অলসো নোন অ্যাজ গৌতম। খুব আর্লি এজে 16 ইয়ার্স, অ্যাট দ্য এজ অফ 16 হি ওয়াজ ম্যারিড টু যশোধরা, আর ওনার একটা ছেলে হয় যার নাম হচ্ছে রাহুল। প্রত্যেকটাই কিন্তু শর্ট কোয়েশ্চেন্স আসতে পারে, এই নামগুলো, কোথায় তিনি জন্মেছিলেন, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবারে আসবো 16 ইয়ার্সে কিছু ল্যান্ডমার্ক এজেসগুলো আছে যেগুলো আমি বলবো, সেই এজগুলোকে মনে রাখতে হবে। 16 বছর বয়সে বিয়ে হয়েছিল, 29 বছর বয়সে উনি বাড়ি ছেড়ে চলে গেছিলেন, এই ইয়ারগুলো কিন্তু মনে রাখতে হবে, এই ল্যান্ডমার্ক ইয়ারগুলো। তো অ্যাট দ্য এজ অফ 29 উনি 4টে সাইটিংস দেখেছিলেন, এটাকে বলা হয় 4 সাইটিংস। 4টে দৃশ্য দেখে ওনার মনে হয়েছিল যে এই ওয়ার্ল্ডলি প্লেজার্সগুলো থেকে কিছু লাভ হবে না, মানুষকে মেডিটেট করতে হবে, সালভেশনের জন্য মানুষকে মেডিটেট করতে হবে। 4টে সাইটিংস কী কী? একটা হচ্ছে ওল্ড ম্যান, একটা সিক ম্যান, একটা কর্পস, আর একজন অ্যাসেটিক। এই 4জনকে দেখার পর ওনার মনে হয়েছিল যে এই ওয়ার্ল্ডলি প্লেজার্সকে রিনাউন্স করে আমি মেডিটেশন করব, যাতে আমি সালভেশন গেন করতে পারি। তো at the age of 29, after seeing these 4 sightings, he left his palace, all the worldly pleasures and life of luxury and comfort, he left those with Channa the charioteer. এই চ্যারিয়টিয়ারের নামটা ইম্পর্টেন্ট, চান্না দ্য চ্যারিয়টিয়ার, আর ওনার হর্সের নাম ছিল কান্থাক। এই দুটোই কিন্তু শর্ট কোয়েশ্চেনে আসে। এই ওদের দুজনের সাথে উনি বাড়ি ছেড়ে চলে গেছিলেন, ওনার বাড়ি, ফ্যামিলি, লাইফ অফ লাক্সারি কমফর্ট সব ছেড়ে উনি চলে গেছিলেন টু মেডিটেট। এই যে ইনসিডেন্টটা, এই যে বাড়ি ছেড়ে দেওয়া, এই রিনাউন্সিয়েশন, এটাকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। এই টার্মটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ যখন কোয়েশ্চেন্স আসবে তোমাকে দিয়ে দেবে মহাবিনিষ্ক্রমণ ইজ রিলেটেড টু, বলে দিয়ে দেবে কী কী। Mahavinishravan means the great renunciation, the incident of Lord Buddha বা Siddhartha leaving his home and family. 6 বছর he wandered as an ascetic, 6 বছর উনি অনেক জায়গায়, মানে একটা কিছু সিদ্ধি লাভ করতে গেলে তোমাকে তো বিভিন্ন জায়গায় নলেজ গেইন করতে হবে, তো he wandered for 6 years gaining those knowledge। আর ওনার এই সময় ওনার দুজন টিচারকে উনি টিচারের সান্নিধ্যে আসেন। এই দুজন টিচারের নাম হচ্ছে আলারা কালাম আর উদ্দাকা রামাপুত্র। এই দুটো নেম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আলারা কালাম অ্যান্ড উদ্দাকা রামাপুত্র। এরপরে যখন 6 বছরের শেষে উনি ঘুরতে 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 গিয়ে উনি বোধগয়াতে যে বোধি ট্রিটা আমরা দেখি, যে পিপল ট্রি, এই পিপল ট্রিয়ের তলায় উনি ধ্যান করতে বসেন। যখন উনি মেডিটেশন করছিলেন তখন মারা, এটা বলা হয় যে মারা দ্য লর্ড অফ ইলিউশন, উনি এসে ওনার এই মেডিটেশনটাকে মানে ভঙ্গ করার জন্য অনেক টেম্পটেশনস দিচ্ছিলেন, ওনাকে ডিস্টার্ব করার জন্য অনেক টেম্পটেশনস দিচ্ছিলেন। এই টেম্পটেশনসগুলোকে কাটিয়ে ওঠার জন্য লর্ড বুদ্ধা কী করেছিলেন, উনি মানে মাদার আর্থকে বলেছিলেন আমার উপর কিপ অ্যান্ড ওয়াচ ওভার মি, যাতে আমি এই ইলিউশনসগুলো কাটিয়ে উঠতে পারি, আমার মেডিটেশনটা কমপ্লিট করতে পারি। এই যে ইনসিডেন্টটা, এটা কোত্থেকে পাওয়া, মানে আমরা জানতে পারি একটা বুদ্ধার স্ট্যাচু আছে যেটাকে বলা হয় ভূমি স্পর্শ মুদ্রা। হাতটা এরকম মাটির দিকে এরকম করে নামিয়ে যিনি একটা পোজে আছেন, একটা স্ট্যাচু দেখবে তোমরা, সেটাকে বলা হয় ভূমি স্পর্শ মুদ্রা। এই কোয়েশ্চেনটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে এসছে অন্য পিসিএসে, যে ভূমি স্পর্শ মুদ্রা বুদ্ধার যে পোজটা আছে এটা কী সিগনিফাই করে। মানে হি ওয়াজ আস্কিং, প্রেয়িং টু মাদার নেচার টু ওয়াচ ওভার হিম, যখন মারা দ্য লর্ড অফ ইলিউশনস ওকে ডিস্টার্ব করছিল ইন হিজ মেডিটেশন। এবারে এই পিপল ট্রির আন্ডারে হি অ্যাটেন্ড নির্বাণা। এই নির্বাণা কি? নির্বাণা মানে হচ্ছে এনলাইটেনমেন্ট। এই এনলাইটেনমেন্টের কিছু ডিফারেন্ট টার্মস আছে। ইন বুদ্ধিজম ইট ইজ কল্ড নির্বাণা, ইন জৈনিজম ইট ইজ কল্ড কৈবাল্য। তো হি অ্যাটেন্ড নির্বাণা অ্যাট গয়া, মানে ওই বোধ গয়াতে এই পিপল ট্রিয়ের নিচে উনি লাভ করেন, এনলাইটেনমেন্ট লাভ করেন। এই জায়গাটার কোন জায়গা? উরুবিলবো গ্রাম বা উরুভেলা গ্রাম, অন দ্য ব্যাঙ্কস অফ রিভার নিরঞ্জন। এই নিরঞ্জন রিভারটা হচ্ছে প্রেজেন্ট ডে ফল্গু নদী, যে বোধগয়াতে যে ফল্গু নদী আছে, এই ফল্গু নদীটাকে তখনকার দিনে বলা হতো নিরঞ্জন রিভার। এই নদীর তীরে অ্যাট উরুভেলা ভিলেজ হি অ্যাটেন্ড এনলাইটেনমেন্ট, অ্যান্ড ফ্রম নাও অন হি কেম টু বি নোন অ্যাজ বুদ্ধা, যেটা লিটারাল মানে হচ্ছে দ্য এনলাইটেন্ড ওয়ান। হি ডেলিভার্ড হিজ ফার্স্ট সারমন অ্যাট এ ডিয়ার পার্ক অ্যাট সারনাথ। সারনাথ ইউপিতে উনি ফার্স্ট সারমন দিয়েছিলেন, যেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এই সারমনের নামটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন কি যদি আসে, মানে প্রায়ই আসে এই কোয়েশ্চেনটা, খুবই রিপিট করা হয়। এটা হচ্ছে হিজ ফার্স্ট সারমন গিভেন অ্যাট সারনাথ। উনি এই সারমনটা কাদের দিয়েছিলেন? ওনার যে 5 ডিসাইপলস ছিল, যাদেরকে পরে বলা হতো আরহাত, এই 5 ডিসাইপলসকে উনি কিন্তু এই সারমনটা দিয়েছিলেন। এই ধর্মচক্র প্রবর্তন মানে হচ্ছে টার্নিং অফ দ্য হুইল অফ ল। এই ধর্মচক্র বুদ্ধিজমে তুমি দেখবে, যদি তুমি সিকিম তোমরা কেউ গিয়ে থাকো,
বা লাদাখ গিয়ে থাকো, দেখবে তোমরা এই লামাসরা বা বুদ্ধিস্ট যে গুরুজরা আছে, বা এমনি সিকিমে একটা লেক আছে যেখানে লম্বা করে এরকম ধর্মচক্রগুলো সেই গোল গোল ঘোরে, যেরকম একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার টাইপের সেগুলো আছে। ওটা মানা হয় যে তুমি যদি ওটাকে ছুঁয়ে যাও তোমার আস্তে আস্তে পাপগুলো ধুয়ে যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ধর্মচক্র। তো এই ধর্মচক্র হচ্ছে টার্নিং অফ দ্য হুইল অফ ল। উনি মারা গেছিলেন, যেটাকে এই ডেথটাকে বলা হয়, মানে বড় বড় মনীষীরা মারা গেলে তো ঠিক মারা গেছেন বলা হয় না, তো উনি প্রাণ ত্যাগ করেছিলেন একরকম, তো সেটাকে এই ইনসিডেন্টটাকে বলা হয় মহাপরিনির্বাণা। নির্বাণা হচ্ছে এনলাইটেনমেন্ট, মহাপরিনির্বাণা ইজ ডেথ, ডেথ অফ লর্ড বুদ্ধা। তাহলে মহাবিনিষ্ক্রমণ, নির্বাণা অ্যান্ড মহাপরিনির্বাণা, এই তিনটে কিন্তু এই টার্মসগুলো মনে রাখতে হবে। তো হি অ্যাটেন্ড মহাপরিনির্বাণা অ্যাট দ্য এজ অফ 80। ডেট হচ্ছে ইন 483 BC। 563-তে হি ওয়াজ বর্ন, আর 483 BC অ্যাট দ্য এজ অফ 80 হি ডায়েড অ্যাট কুশিনগর। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। লুম্বিনীতে জন্মেছিলেন আর প্রাণত্যাগ করেছিলেন অ্যাট কুশিনগর। এটা হচ্ছে মল্ল রিপাবলিকে, তখনকার দিনে আর একটা মহাজনপদ, যেটা হচ্ছে মল্ল রিপাবলিক, যেটা প্রেজেন্ট ডে মডার্ন ইউপিতে পড়ে। নেক্সট হচ্ছে কিছু সিম্বলস আছে উইচ ইজ রিলেটেড টু বুদ্ধাস লাইফ। এই সিম্বলসগুলো কিন্তু অনেক সময় ম্যাচ দ্য ফলোয়িং হিসেবে কোয়েশ্চেন আসে। এই সিম্বলসগুলো কী কী? লোটাস আর বুল। এই লোটাস আর বুল এই দুটো সিম্বলই সিগনিফাই করে হচ্ছে বার্থ অফ লর্ড বুদ্ধা। হর্সটা সিগনিফাই করে রিনাউন্সিয়েশন, যে ও কান্থাক হর্সে চেপেও চলে গেছিলো বাড়ি থেকে, সেই জিনিসটা হচ্ছে হর্সটা হচ্ছে রিনাউন্সিয়েশন। বোধি ট্রি, যেটা পিপল ট্রি, যেটার আন্ডার উনি এনলাইটেনমেন্ট লাভ করেছিলেন, সেটা হচ্ছে সিম্বলিক অফ হিজ এনলাইটেনমেন্ট বা নির্বাণা। ধর্মচক্র হচ্ছে ইজ সিম্বলিক অফ ফার্স্ট সারমন গিভেন অ্যাট সারনাথ ডিয়ার পার্ক। আর স্তূপা, যে বুদ্ধিস্ট আর্কিটেকচারের একটা ফর্ম, স্তূপা, যেটা আমরা পরে করবো কী কী বুদ্ধিস্ট আর্কিটেকচার আছে, তো এই স্তূপাটা হচ্ছে সিম্বলিক অফ হিজ ডেথ বা মহাপরিনির্বাণা। এই 5 সিম্বলস আর ভেরি ইম্পর্টেন্ট। ম্যাচ দ্য ফলোয়িং ফ্রিকুয়েন্টলি রিপিট করা হয় এখান থেকে। এবার এই যে বুদ্ধিজম রিলিজিয়ানটা আছে, এটা কিসে বিশ্বাস করে, কি ফিলোসফিতে বিশ্বাস করে, সেই ডক্ট্রিন্সগুলো আমরা পড়বো, দ্য ডক্ট্রিন্স অফ বুদ্ধিজম। এই যে বুদ্ধাস টিচিংসগুলো, এটাকে আমরা যে 3 ইম্পর্টেন্ট পিলার আছে, 3টে ইম্পর্টেন্ট পিলারের মধ্যে এটাকে আমরা বলি ত্রিরত্ন। দ্য টিচিংস অফ বুদ্ধা আর ক্লাসিফাইড অ্যাজ ত্রিরত্ন বা 3 জুয়েলস অফ বুদ্ধিজম। কী কী? বুদ্ধা দ্য ফাউন্ডার, ধাম্মা দ্য ল বা হিজ টিচিংস গিভেন বাই বুদ্ধা, অ্যান্ড সংঘা। সংঘা হচ্ছে দ্য অর্ডার অফ মঙ্কস অ্যান্ড নানস, যারা এই বুদ্ধিজমের জিনিসটা ফলো করতো বা স্প্রেড করতো বিভিন্ন জায়গাতে। সেটা হচ্ছে বুদ্ধা, ধাম্মা, সংঘা। এই 3টে জিনিস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় ত্রিরত্ন। ত্রিরত্ন কিন্তু জৈনিজমেও আছে, তাই কনফিউজ হলে হবে না, চলবে না এটাকে। ত্রিরত্ন অফ বুদ্ধিজম আলাদা, বা ত্রিরত্ন অফ জৈনিজম কিন্তু আলাদা, দুটোকেই কিন্তু ত্রিরত্ন বলে। তো ত্রিরত্ন বা 3 জুয়েলস অফ বুদ্ধিজম হচ্ছে বুদ্ধা, ধাম্মা আর সংঘা। এরপরে আসবো হচ্ছে এই যে এই 3টে জিনিস, এই এসেন্স অফ বুদ্ধিজম, এই ডক্ট্রিন অফ বুদ্ধিজমের এসেন্সটা কিসে, কোন কোর ফিলোসফিতে কন্টেন্ট আছে, সেটা হচ্ছে 4 নোবেল ট্রুথস। এই 4 নোবেল ট্রুথসটাই হচ্ছে মেন এসেন্স অফ বুদ্ধিজম। এই 4 নোবেল ট্রুথটা কী কী? এটা বিলিভ করে যে দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ সাফারিং বা সরো। ডিজায়ার হচ্ছে এই চিফ কজ অফ সাফারিং, মানে মানুষের যত সাফারিং তার মেন কজ হচ্ছে ডিজায়ার। যত ইচ্ছে এইসবগুলো হচ্ছে মানুষের সরোর কারণ। আর সাফারিং ক্যান বি এন্ডেড বাই অ্যাটেনিং নির্বাণা। মানে নির্বাণা হচ্ছে এমন একটা স্টেট যখন তোমার কোনো নন অ্যাটাচমেন্ট, যখন তোমার কোনো ডিজায়ার নেই। এক্সটিংশন অফ অল ডিজায়ার ইজ দ্য স্টেট অফ নির্বাণা। আর ফোর্থ হচ্ছে দ্য এন্ড অফ সাফারিং ক্যান বি অ্যাটেন্ড বাই ফলোয়িং দ্য 8-fold পাথ। তো কিছু কিছু জিনিস আছে বুদ্ধিজমের ডক্ট্রিনটা, তার মধ্যে একটা হচ্ছে 4 নোবেল ট্রুথ, 8-fold পাথ, মিডল পাথ, কোড অফ কন্ডাক্ট অ্যান্ড দ্য অ্যাটেনমেন্ট অফ নির্বাণা। এই 5টা জিনিস হচ্ছে মেন ডক্ট্রিনস অফ বুদ্ধিজম বলা হয়। তো এই 4 নোবেল ট্রুথগুলো ফলো করতে হবে। ফলো করতে গেলে কিসে আমাদের যেতে হবে, সেটা হচ্ছে 8-fold পাথ। 4 নোবেল ট্রুথের মেন অবজেক্টিভটাই হচ্ছে টু অ্যাটেন্ড নির্বাণা। আর এই নির্বাণা অ্যাটেন্ড করতে গেলে কী করতে হবে? 8-fold পাথ ফলো করতে হবে। 4 নোবেল ট্রুথস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো বাই হার্ট, বিকজ এগুলো দিয়ে দেয় অড ওয়ান আউট। যদি কোনোটা একটা না থাকে তখন সেটা তোমাকে অড ওয়ান আউট করতে দেবে যে কোনটা নোবেল ট্রুথ নয়।